দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আপনারা জানেন যে অর্থনীতিতে সবচেয়ে আলোচনার যেই কেন্দ্রে সেটা হচ্ছে ব্যাংক খাত। দীর্ঘদিন ধরেই আলোচনায় অন্তর্বর্তী সরকার বা এর আগে আওয়ামী লীগ সরকারের 15 বছরেও কিন্তু এই খাত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়েছে। সঙ্গত কারণেই, কারণ আপনারা জানেন যে এই খাতের উপর সাধারণ মানুষের যে আস্থা সেটা এখনও বলা যায় যে দিন দিন বাড়ার বদলে কমে যাচ্ছে। সুতরাং এই খাতকে আসলে ঘুরে দাঁড়াতে হলে কোন ধরনের উদ্যোগ নেওয়া দরকার? এরই মধ্যে আমরা দেখেছি কিছু কিছু উদ্যোগ, কিন্তু সেগুলো আদৌ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে সেটা এখনও প্রশ্নবিদ্ধ। এছাড়া ব্যাংকের বাইরে আমরা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কথা জানি, সেখানেও একটা বড় প্রশ্ন রয়ে গেছে এই খাতের স্থিতিশীলতা ইত্যাদি নিয়ে। আমাদের সাথে এই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর শাহ আহসান হাবিব। তিনি বিআইবিএমের অধ্যাপক এবং ব্যাংক খাতের বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি সময় দেওয়ার জন্য। আপনি তো ব্যাংক খাতেরই মানুষ, ব্যাংক বিষয়ে পড়িয়েছেন, অনেক ছাত্রছাত্রী এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার ছাত্ররাই। আপনার চোখে আমরা যদি গেল 1-1.5 বছরের ব্যাংক খাতের যে সংস্কার, সুশাসন নিশ্চিত করা কিংবা গ্রাহক আস্থা, এইটার বিশ্লেষণটা জানতে চাই, কীরকম, কতটা এগিয়েছে? যদি আমাদের ব্যাংক খাতের কথা বলেন, খাত কেমন, আর্থিক খাত কেমন, তাহলে আমাদের আর্থিক খাত সার্বিকভাবে ভালো না। এটা সবচেয়ে বড় ইন্ডিকেটর কিন্তু ব্যাংকের উপর ওভার ডিপেন্ডেন্স। যে সমস্ত দেশে এই সেক্টরটা ডমিনেট করে, কমার্শিয়াল ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এইটা মোটামুটি একটা ইন্ডিকেটর যে আর্থিক খাত সার্বিকভাবে খুব বেশি ডেভেলপড না। যদি সার্বিক পরিবর্তনের কথা বলেন গত 1.5 বছরে কি হয়েছে, তবে আমাদের বেশ কিছু ইন্ডিকেটর আছে যেটা ইন্ডিকেট করে যে সবচেয়ে স্ট্রং যেটা পিলার, মানে যার উপর আমাদের ডিপেন্ডেন্ট বেশি, সেটার অবস্থাও সার্বিকভাবে কোনো ইন্ডিকেটরে খুব ভালো অবস্থা আমরা ছিলাম না বা নাইও। বাট 1.5 বছরের পরিবর্তনটাকে আমি খুব নেগেটিভ কিন্তু বলবো না, কোনো অর্থে বলবো না। যদি ইন্টারিম গভর্নমেন্টের সফলতার কথা কেউ বলে, সার্বিকভাবে আর্থিক খাত ব্যাংক খাতের খারাপের মধ্যেও যতটুকু ভালো পরিবর্তন ভালো হয়েছে, এই দুটো জায়গায় কিন্তু হয়েছে। একটা হলো ব্যাংক খাতে কিছুটা হলেও আমাদের সেই সুনাম, যে ঠিক আছে বিপদে পড়বো না, টাকা রাখা যায়, আস্থার যে সংকট সেখান থেকে ফেরত আসা, এইটা একটু আমরা দেখছি ঘুরে দাঁড়িয়েছে। আগের ফলটা নাই, ঘুরে দাঁড়িয়েছে। আর একটা হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেটে, যে সেন্ট্রাল ব্যাংকের একটা বড় দায়িত্ব তো হলো এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলিটি, তা আমরা কিন্তু সেই স্ট্যাবিলিটিটা একটু দেখছি। তো যদি বলেন যে সার্বিক 2 বছরে বড় পরিবর্তন, সেটা কতটা পজিটিভ পরিবর্তন হয়েছে, তার থেকেও বড় কথা হলো নেগেটিভ যে ট্রেন্ডটা চলছিল সেটা অন্তত থেমেছে, ঘুরে দাঁড়িয়েছে। না, আমি যদি নীতি কৌশল সংস্কার সংক্রান্ত কিছু বিষয় আপনার নজরে আনি, এখন তো সবচেয়ে আলোচনায় হচ্ছে 5টা ব্যাংক আমরা একটা ব্যাংক করে ফেলবো, ইসলামী ব্যাংক যেগুলো। এর মধ্যে প্রক্রিয়া সম্পর্কেও আমরা জেনেছি মোটামুটি, কিন্তু আমরা যখন আপনাদের সাথে কথা বলি বা যারা এই খাতের বিশ্লেষক, তারা বলেন যে যেই প্রক্রিয়ায় এই উদ্যোগটা নেওয়া হচ্ছে বিশ্বের কোথাও এই প্রক্রিয়াটা নেই। তাহলে আমি কিভাবে আস্থা রাখবো যে এই প্রক্রিয়ার মাধ্যমে একটা ভালো ব্যবস্থা আগামীতে গড়ে উঠবে? ব্যাংক বা আর্থিক খাত ঠিক করার জন্য দুটো কাজ কিন্তু একসাথে নেওয়া হয়েছে, একটা রিফর্মস আর একটা হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট। তো দুটো কাজ একসাথে করা কিন্তু টাফ। যদি বলেন কোনটা প্রায়োরিটি, আমরা রিফর্মসের কথা বললেও আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টটাই প্রায়োরিটি। তার মানে প্রথমে তো হলো ব্যাংক খাতকে সুস্থ করতে হবে, আরটা হলো যেগুলো অসুস্থ অবস্থায় পড়ে আছে ওগুলো আপনি কি করবেন। এখন ওগুলো কি করবেন, সেখানে অনেকগুলো সলিউশনের মধ্যে একটা হলো এগুলো মার্জ করা। ঠিক আছে, এখন মার্জারের যদি আপনি বাংলাদেশের হিস্ট্রি দেখেন, আমাদের আগে আমরা কতগুলো করেছি, কতটাতে সফল হয়েছি সেটা যদি দেখেন, তারপরে এই সংক্রান্ত আইন দেখেন, তারপরে যাদেরকে মার্জ করবেন সেই ব্যাংকগুলো একই পর্যায়ের কিনা সেগুলো যদি কনসিডার করেন, তাহলে অবস্থা যে খুব অনুকূল ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু যদি এইভাবে চিন্তা করি যে আমাদের কাছে আসলে কতটা পথ খোলা আছে, বিকল্প কিছু আছে কিনা, তখন আমার মনে হয় এটা আপাতত বেস্ট অল্টারনেটিভ। না, আলটিমেটলি 5টা ব্যাংক একটা ব্যাংকই তো হবে, তার মানে তাকে ব্যবসা করতে হবে বা মুনাফা আনতে হবে। যদি পেছনের দুর্নাম সে ঘোচাতে চায়, সাধারণ মানুষের উপর একটা আস্থা যাতে তৈরি হয় সেরকম একটা প্রক্রিয়া তাকে হাঁটতে হবে। কিন্তু যেভাবে 5 জন প্রশাসক বা তার সাথে আরও কয়েকজন, এবং কেউই কিন্তু কোর ব্যাংকার না সেখানে, তো ব্যাংক যদি ব্যাংকাররা না চালান
সেই ব্যাংক ভালো ব্যাংক হয়, এই নিশ্চয়তা কতখানি? না, ওরা চালাবেন ব্যাপারটা সেটা বোধ হয় না। আমি যতটুকু বুঝি যারা প্রশাসক আছেন, যারা যাবেন, তারা যেহেতু সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রোচটাকে তারা যেন ধারণ করেন। আপনি একটা পলিসি তৈরি করেছেন, রিফর্মস করছেন যেভাবে চান, সেটাকে ধারণ করবেন কারা? তারা হয়তো মনে করছেন যে সেন্ট্রাল ব্যাংকের যারা আছে তারাই এটাকে ধারণ করবেন, বাট তারা যা করবেন সেটা কিন্তু পরিকল্পিতভাবেই যেতে হবে। আমি যেভাবে চিন্তা করি, উনি যেভাবে চিন্তা করেন সেভাবেই সেন্ট্রাল ব্যাংক যেভাবে চিন্তা করেন তা তো না। ওখানে এক্সপার্ট গ্রুপ আছে যারা রিফর্মসের সাথে জড়িত আছেন, যারা ইন্টারনাল ম্যানেজমেন্ট আছেন, তাদেরকে নিতে হবে। এবং সফল হবই এরকম চিন্তা করার থেকেও বড় কথা, সেক্টরকে একটা ইমপ্রেশন দিতে হবে যে আপনি দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছেন, তাদেরকে সুস্থ করার চেষ্টা করছেন, এবং এইটাকে একটা কেস হিসেবে দেখা যেতে পারে। এখানে যদি সফল হতে পারি তাহলে কিন্তু একটা বড় কেস হিসেবে দাঁড়াবে। এইটা হয়তো পৃথিবীর অন্য দেশের জন্য সেটা একটা রেপ্লিকেবল মডেলও হবে। বাট আমরা কিছু করছি, আমরা দুর্বল ব্যাংকগুলোকে ট্রিট করার চেষ্টা করছি, এই ইমপ্রেশনটা কিন্তু যাওয়া দরকার। আরেকটা জিনিস যেটা চাইবো, যারা প্রশাসক আছেন তারা যেন সেক্টরের কমেন্ট, ভিতরে যারা আছেন ম্যানেজমেন্টে তাদের দৃষ্টিভঙ্গি, এক্সিস্টিং সিনারিও সবারগুলো কিন্তু আলাদা, এই প্রত্যেকটা পদে পদে খুব কশাসলি মুভ করেন। এটা যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটা একটা ইউনিক ওয়ান, একটা আলাদা কেস, বাট এছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নাই। তো আপাতত না, আমরা তো এই হ্যাঁ। কাজটা করছি জনগণের টাকার একটা মানে ভর্তুকির মতো দিয়েই। কোনো আমাদের সন্দেহ নাই। ব্যাংকের টাকাগুলো দুষ্ট লোকে নিয়ে চলে গেছে, চলে সেই গেছে। টাকার কিছু অংশ আমরা ভর্তুকি দিয়ে চালু করছি। সাধারণ মানুষ তার টাকা দিয়ে ব্যাংক চলবে এইটা সহজে মেনে নিবে না, যে একটা অন্যরকম কর্মকাণ্ডে সে কেন সহযোগিতা করবে। এবং সেটাও আমরা দিচ্ছি প্রায় 1/5 টাকা দিয়ে কেবল শুরু করার একটা ইয়ে। ব্যাংকের আস্থা তো একদিনে ফিরে আসে না। আমি সার্বিক কার্যক্রম যে চালাবো এইটা কি মানে সাপোর্ট করে কিনা আমার এই ফিনান্সিয়াল সাপোর্টটা? দেখেন, আমার কাছে অল্টারনেটিভ দুইটা। একটা হলো ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়া। ব্যাংকগুলোকে বন্ধ করে দিলে যে আস্থাহীনতা তৈরি হবে সেইটা অ্যাফোর্ড করতে আমরা পারবো না, এটা আমি মনে করি। এটা আমরা অ্যাফোর্ড করি না, ব্যাংকগুলোকে আমরা বন্ধ করতে পারবো না। আমাকে সোসাইটিকে, আমাকে মানুষকে একটা ইমপ্রেশন দিতে হবে যে যারা ডিপোজিটর, যাদের টাকাগুলো এখানে ছিল, সেগুলো সুরক্ষা করার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে সেন্ট্রাল ব্যাংক অথরিটি, সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে। এবং সেইখানে তার মানে এই যে হুট করে আমরা বলে দিই ব্যাংক বন্ধ করে দেন, ওই জায়গাটা আমরা করতে পারি বলে আমি মনে করি না। বাংলাদেশের জন্য এটা খুব বাজে অবস্থা দাঁড়ায়। না, কিন্তু আমরা 60টা ব্যাংক যদি হিসাব করি, আপনারা বিভিন্ন সময় বলেছেন যে বড় জোর 15 থেকে 20টা ব্যাংক ভালো ব্যাংক, বাকি আমার 40টা ব্যাংকই ভালো না। এটা খারাপও বলবো না, অত মন্দ আমি বলবো না, কিন্তু সবগুলোকেই আমি বাঁচিয়ে রাখবো এবং একের পর এক কোনো না কোনো প্রক্রিয়া তো কাউকে না কাউকে অ্যাপ্লাই করতেই হবে। এইটার মধ্যে একটা ব্যাংক ব্যবস্থা চলতে পারে কিনা? না, আমরা বাঁচাবো না। একটা হলো যে আমাদের এক্সিট পলিসি, মার্জার, অ্যাকুইজিশন, ওই জায়গাগুলোতে কিন্তু যেতে হবে কোনো না কোনো ফর্মে। এই যে আজকে যে টেস্ট কেসে যে যাচ্ছেন, এটা তো ইমার্জেন্সি একটা সিনারিও। এখান থেকে লেসন নিয়েও ভবিষ্যতে ব্যাংকের সংখ্যা কমবে না বাড়বে, যেমন ব্যাংকের সংখ্যা 15টা থাকবে না 20টা থাকবে, এটা কিন্তু আমাদের ডিসিশনের কোনো ইস্যুই না, এটা মার্কেট ডিসাইড করবে। কারণ একটা কথা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, অন্য দেশে ব্যাংকের পাশাপাশি অন্য সেক্টরগুলো আছে যারা মানুষকে অ্যাক্সেস দেয়। আমাদের কিন্তু ব্যাংক আর এমএফআই ছাড়া অন্যগুলো খুবই দুর্বল। তো সেইখানে আপনি যদি পুরো ব্যাংকের সংখ্যাটাকে ডেভেলপ কান্ট্রি কনটেক্সটে আমরা চিন্তা করি, সেটার সাথেও আমি একমত না। তবে হ্যাঁ, যে ব্যাংক দুর্বল তাকে মার্জ করে থাকতে হলে মার্জ করতে হবে, বা অন্য কারো কাছে বিক্রি হয়ে যেতে হবে, মানে ব্যাংকে সেক্টরে থাকতে হলে। সেইভাবে যদি সংখ্যা কমে সেটা কমুক। সুতরাং এইটার পাশাপাশি রিফর্মসের আওতায় যেটা থাকতে হবে সেটা হলো পরবর্তী সময় দুর্বল ব্যাংক হলে একটা লেভেলের নিচে চলে আসলেই আপনাকে মার্জারের জায়গায় কোনো একটা ব্যবস্থার মধ্যে যেতে হবে। ব্যবস্থা, একটা এক্সিট পলিসি আমার। না, আমরা ব্যাংকের বাইরে পুঁজিবাজার এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট, সেই দুটোর অবস্থাও তো ভালো দেখছি না। সুতরাং আমরা যে ব্যাংক ব্যবস্থা থেকে হুট করে একটা অল্টারনেটিভ শিগগিরই পেয়ে যাব, এই আস্থাটাও তো রাখা কঠিন। আপনি বারবার ফোকাস দিচ্ছিলেন বা গুরুত্ব দিচ্ছিলেন ব্যাংকের বাইরের যে ব্যবস্থাগুলো। আমাদের তো পুঁজিবাজার এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেখানে মূলত লং টার্মে আমরা টাকা ওখান থেকে তুলবো, এরকম একটা সিস্টেমই সেটা। তো এইটা তো এখনও পর্যন্ত আমরা ওই আস্থায় নিতে পারিনি। আমি যদি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটে শুরু করতে চাই, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের সাথে সরাসরি আছেন, কি মনে হয় এইটার পরিবর্তনটা কিভাবে সম্ভব? দেখুন, আপনি যদি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি, যে আপনি যদি আমাকে বলেন একটা ডেভেলপ ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্পর্কে কথা বলেন, তাহলে 1/4 সময় আমি অ্যালোকেট করব টু টক অ্যাবাউট ব্যাংক। আপনি যদি আমাকে বলেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন, তাহলে দেখা যাবে 10/9 সময় আমাকে অ্যালোকেট করতে হবে টু টক অ্যাবাউট ব্যাংক।
তার মানে ব্যাংক খাত বাংলাদেশে কত বড়। আমরা সবাই ব্যাংক খাতের উপর ডিপেন্ড করে আছি। এখন ব্যাংকের যা করার কথা না, বাংলাদেশের ব্যাংক সেই কাজগুলো করছে বা তাদেরকে করতে হচ্ছে। যেমন ফাইন্যান্স কোম্পানি, যেমন পুঁজিবাজার, সেখান থেকে আমাদের লং টার্ম ফাইন্যান্সিংটা আসার কথা ছিল। ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স সার্ভিস দেবে, ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং স্টার্ট আপ ফাইন্যান্সিং দেবে। আমরা কি করেছি, যেহেতু এই জিনিসগুলো আমাদের কাছে নাই, একটাই আমাদের মোটামুটি শক্তিশালী পিলার আছে, শক্তিশালী তাদের কম্প্যারিজনে, নিজে নিজেই দুর্বল কিন্তু তাদের কম্প্যারিজনে শক্তিশালী, সেখান তাদেরকে আমরা সব দায়িত্ব দিয়ে রেখেছি যে লং টার্ম ফাইন্যান্সিংও আপনি দিবেন, মিডিয়াম টার্মও ফাইন্যান্সিংও আপনি দেবেন। বন্ড মার্কেট ডেভেলপ করেনি, সুতরাং তার অন্য মার্কেটগুলোর যা কোনো কিছু, পুঁজিবাজার, বন্ড মার্কেট, আপনার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অল্প কিছু ভালো ইনস্টিটিউশন আছে তার মধ্যে, কিছু কিছু ভালোও আছে, তো তার সমস্ত কাজ আমরা কাকে দিয়ে করাচ্ছি? ব্যাংকে দিয়ে করাচ্ছি। এখন আপনি চিন্তা করেন তো, ব্যাংকের ভিতরে যে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে তারা ব্যাংকের কাজ না করে অন্য কাজ করলে ওই কালচারের ভিতরে এই রিস্ক ম্যানেজমেন্ট কি সুস্থ হওয়ার কথা? সুস্থ হওয়ার কথা না। আমরা ব্যাংক যেভাবে পরিচালনা করছি, এটাও কিন্তু একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ব্যাংকের যার করার কথা না, ব্যাংকে আমরা সেই দায়িত্বগুলো দিয়ে রেখেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে অল্টারনেটিভ কী? এখন অল্টারনেটিভ আমাদের কাছে নাই, বাট ফিউচারে তো ভাবতে হবে। আপনি যখন রিফর্মস করছেন, রিফর্মসের মধ্যে ব্যাংকে সুস্থ করব, পাশাপাশি নন ব্যাংকে কনসিডার করব না, বন্ড পুঁজিবাজারের প্রতি সমান গুরুত্ব দেব না, তাহলে আমি সামনের দিকে কি দেখব? লং টার্ম ফাইন্যান্সিং তো ব্যাংক করবে তা হতে পারে না। লং টার্ম ফাইন্যান্সিং কোনো না কোনো ফর্মে কোথায় যেতে হবে? নন ব্যাংকের কাছে যেতে হবে, অথবা পুঁজিবাজারের কাছে যেতে হবে। না, আমরা কি গেল 1 বছর বা 1 বছর 3 মাসে ইতিবাচক পরিবর্তন করার কোনো উদ্যোগ দেখছি কিনা? রিফর্মসে আমি সরাসরি নন ব্যাংককে সাপোর্ট করার মতো সেরকমভাবে রিমার্কেবল কোনো উদ্যোগ দেখিনি। যেমন আমি বরং উল্টা প্রণোদনা দেখতে চাই যে ব্যাংকাররা যাতে আস্তে আস্তে লং টার্ম ফাইন্যান্সিংয়ের প্রতি তারা কিছুটা করে, তারা কমিয়ে ফেলতে বাধ্য হয়। কোনো একটা দেশে ব্যাংক, নন ব্যাংক, পুঁজিবাজার, বন্ড মার্কেট এগুলো যদি পাশাপাশি না থাকে, তাহলে কিন্তু কোনোভাবে একটা সুস্থ আপনার আর্থিক খাত তৈরি হতে পারে না, একটা স্ট্রং আর্থিক খাত তৈরি হতে পারে না। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে অনেক কথাবার্তা বলছি, রিসেন্ট টাইমে এটা বেশি সামনে আসছে, একটা উদ্যোগও আসছে কিছু আইন এবং নিয়মকানুন পরিবর্তনের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক তো একটা স্বাধীন প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রেক্ষিতে সেটাই হওয়ার কথা, এবং গ্লোবাল প্র্যাকটিসও আমরা মোটামুটি সেটাই দেখি যে সেই দেশের সেন্ট্রাল ব্যাংকটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংককে তাহলে নতুন করে স্বাধীন করা বা স্বাধীন সার্বভৌম করার যেই ক্ষমতায়ন, সেটা কেন সামনে আসছে? সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা আসে হলো, সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি মনিটারি পলিসি ফর্মুলেট করতে পারে কিনা, এনফোর্স করতে পারে কিনা। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোতে, ইনক্লুডিং বাংলাদেশ, আমরা কিন্তু আমাদের মনিটারি পলিসির টার্গেট বা সব কিছুর জন্য মোটামুটি ফিসকাল পলিসির উপরে ডিপেন্ড করি, এবং তাদের মধ্যে কোঅর্ডিনেশন হওয়া দরকার। কিন্তু আমরা অনেক সময় দেখি আওয়ার মনিটারি পলিসি হলো কন্ডিশন বাই দ্য ফিসকাল পলিসি। তো সেইখানে আপনি যখন ব্যাংকে রেগুলেট করবেন, যাতে ইন্টারভেনশনটা না থাকে, মনিটারি পলিসি যাতে ইন্ডিপেন্ডেন্টলি ফর্মুলেট করতে পারি, সেই পার্সপেক্টিভ থেকে এক্সচেঞ্জ রেট যাতে স্মুথলি আমরা স্ট্যাবিলিটিটা এনশিওর করতে পারি, তো এই পার্সপেক্টিভ থেকে যদি বিবেচনা করেন, তাহলে সেন্ট্রাল ব্যাংক যাতে মনিটারি পলিসির দ্বারা, ফিসকাল পলিসি অথরিটির দ্বারা অতটা কন্ট্রোল না হয়, সেইখানেই কিন্তু এই ইস্যুটা চলে আসে যে সেন্ট্রাল ব্যাংক অটোনমি। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে দুটো জিনিস লাগবে, একটা আপনি অটোনমি দেবেন, একটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি ঠিক করে দিতে হবে। ব্যাংক খাত নিয়ে যেই দুঃসংবাদগুলো শুনি, সেন্ট্রাল ব্যাংকের অটোনমি ছিল না, এই কারণেই কি এখানে দায়ী করা যায়? সেন্ট্রাল ব্যাংক অটোনমি হয়তো একটা ফ্যাক্টর, কিন্তু আমরা যারা এই সেক্টরের সাথে সম্পর্কিত, সেটা সেন্ট্রাল ব্যাংক হোক, সেটা আমি একাডেমিশিয়ান হোক, বা আমরা যারা সিস্টেমের সাথে জড়িত, এর দায় কি কোনো না কোনো জায়গায় আমরা অস্বীকার করতে পারি? আমরা কি দেখিনি যে জিনিসগুলো হয়েছে? সুতরাং এটার দায় সেন্ট্রাল ব্যাংকও অস্বীকার করতে পারবে না, এটা একাডেমিশিয়ান হিসেবে আমিও পারবো না, সেক্টরের সাথে যারা যুক্ত গভর্নমেন্ট যারা ছিলেন তারাও অস্বীকার করতে পারবেন না। সেন্ট্রাল ব্যাংক অটোনমি থাকলে কি করতে পারতেন? হয়তো অনেক কিছু আপনার কন্ট্রোলে ছিল না, এটা বলা যায়, বাট সেন্ট্রাল ব্যাংক অটোনমির সাথে, অথরিটির সাথে রেসপন্সিবিলিটি চলে আসতে হবে। কিন্তু অথরিটিকে পাওয়ার হিসেবে ট্রিট করা যাবে না, অথরিটিকে আমরা রেসপন্সিবিলিটি হিসেবে যাতে ট্রিট করতে পারি এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে পারি, এবং তার সাথে সাথে সেন্ট্রাল ব্যাংকের অটোনমিরও প্রয়োজন আছে। তারা যখন তাদের এই অথরিটিটা ব্যবহার করবেন, রেসপন্সিবলি ব্যবহার করবেন, এবং তারা অ্যাকাউন্টেবলও হবেন। ইয়েস, এইটা আমাদের লক্ষ্য, কোনো সন্দেহ নাই। বাট যদি বলেন আমরা সবাই দায়ী কি না কালেকটিভলি এই সিস্টেমের জন্য, যারা সেক্টরের সাথে দায়ী, সেটা আমরা হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, ব্যাংকে যারা আছেন তারা হোক, তারা কেউ কিন্তু কম বেশি দায় এড়াতে
পারি না পারবেন আমরা, রাইট। অনেকদিন পর $32 বিলিয়ন আমরা আবার রিজার্ভের একটা জায়গায় চলে গেছি, নিঃসন্দেহে আমাদের জন্য স্বস্তির। কিন্তু এই 32 বিলিয়নের মধ্যে 2 বিলিয়ন কিন্তু আমি মার্কেট থেকে কিনে তারপরে ব্যালেন্সে যোগ করেছি। এটি কি সঠিক কাজ হয়েছে কিনা, মানে মার্কেটে এত বড় ইন্টারভেনশন করাটা? দেখেন, সেন্ট্রাল ব্যাংকের কাজই কিন্তু মার্কেটে ইন্টারভেন করা। যে না, আমি তো ঘোষণা দিয়ে বাজারের উপর ছেড়ে দিলাম ডলারের দরদাম। ওই অর্থে বাজারের উপর ছেড়ে দেওয়া বলতে যা বোঝায় সেই সিস্টেম আমাদের দেশে কেন কোনো ডেভেলপিং কান্ট্রিতে কাজ করবে না। সেন্ট্রাল ব্যাংক আমাদের দেশে যদি বলেন এটা কি ইন্ডিপেন্ডেন্ট ফ্লোটিং কিনা, নো, এটা এক ধরনের ম্যানেজ ফ্লোটিং যেটা আমরা করছি, এবং ম্যানেজ ফ্লোটিংয়ে এবং ইন্ডিপেন্ডেন্ট ফ্লোটিংয়ে আমরা যেতে পারি না আসলে। সেন্ট্রাল ব্যাংকের যদি কাজ বলেন যে কারেন্সি স্ট্যাবিলিটি, যদি সেন্ট্রাল ব্যাংক এই সময় ডলারগুলো না কিনে এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট না করে, তাহলে একটা সম্ভাবনা আছে কিন্তু কারেন্সি অ্যাপ্রিসিয়েট করবে, বাংলাদেশের টাকার ভ্যালু বাড়বে। একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, যেটা আমি মনে করি, বাংলাদেশে কারেন্সির ভ্যালু, টাকার ভ্যালু যদি কমে যায়, অবমূল্যায়ন হয়, তাহলে যে পরিমাণ ক্ষতি হবে, যদি এটা টাকার ভ্যালু বেড়ে যায় তার থেকে ক্ষতি বেশি হবে। কারণ হলো বাংলাদেশের যারা লোকাল কোম্পানিগুলো, তারা কিন্তু লোকাল আরেকটা কোম্পানিকে কম্পিট করে না, তারা কম্পিট করে ইম্পোর্টকে, কারণ ইম্পোর্ট চিপার হয়ে যাবে। কতটা আমরা পারবো আমি তা জানি না, বাট সেন্ট্রাল ব্যাংক যে কখনো কারেন্সি আপনার রিজার্ভ কিনে নিচ্ছে বা কখনো প্রয়োজন হলে ছাড়ছে, এইটা করেই আপনাকে স্ট্যাবিলিটিটাকে ধরে রাখতে হবে। রাইট। লাস্ট প্রশ্ন আপনার কাছে, আমাদের বিদেশে পাচারের অর্থ ফেরানো নিয়ে অনেক কথাবার্তা শুনেছি, এবং এখনও অর্থ উপদেষ্টা আশাবাদীদের, তারা যতদিন দায়িত্বে থাকবেন কিছু একটা তাদের হাতে আসবে, আপনি কতটা আশাবাদী? আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আশাবাদী না, বাট ইয়েস, আমি যেখানে কাজ করতে চাই, আমি মনে করি যেখানে কাজ করা উচিত আর যেন না যায়। সুতরাং ওইটা আনতে পারবো, সেটা একটা প্রসেসের মধ্যে থাক, আপনি তো ছেড়ে দিতে পারবেন না। সো চেষ্টা করে যাই আমরা, যদি পারি সেটা বোনাস, বাট যেখানে কাজ করা জরুরি সেটা হলো আমাদের দেশ থেকে যেন আর টাকা বের হয়ে না যায়, আমরাও সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।